বন্ধুরা নমস্কার। প্রসঙ্গ আকাশবাণী। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে 1926 থেকে এই 2026 দেখতে দেখতে আকাশবাণীর 100 বছর পূর্ণ হয়ে গেল। এর ইতিহাস অনেক বড়। আমি সেই প্রসঙ্গে না গিয়ে বরং আকাশবাণী থেকে আমরা ছোটবেলা থেকে কি শিক্ষা পেয়েছি সেটা বরং ব্যক্ত করাই শ্রেয় হবে। তবে শুরুতেই আকাশবাণী নামটার ব্যাপারে তো আমাদের সকলেরই একটা কৌতূহল থাকে, বিশেষ করে এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে, যে স্বাধীনতার পরে যিনি বেতার মন্ত্রী ছিলেন বিডি কেশকার, তো তিনি বেতার জগৎ বলে পত্রিকা আছে, আমি সেই পত্রিকাটা আমরা ছোটোবেলায় পড়েছি। তিনি একটা পুরনো সংখ্যায় রবীন্দ্রনাথের এই আকাশবাণী কবিতাটি তিনি পেলেন। সেখান থেকেই তিনি অল ইন্ডিয়া রেডিও এর বদলে তিনি আকাশবাণী নাম রাখলেন এবং নির্দেশ দিলেন এই নতুন নামের প্রবর্তনের এবং এটিকে গ্রহণ করবার। তারপর থেকে আমরা জানি আকাশবাণী রবীন্দ্রনাথের সঙ্গে একটা ওতপ্রোতভাবে এর একটা সংযোগ রয়েছে। বন্ধুরা, আকাশবাণীকে যদি এক কথায় ব্যক্ত করতে হয়, আমাদের কাছে ছোটবেলায় এটি আমাদের কাছে দ্বিতীয় শিক্ষক বা দ্বিতীয় বিদ্যালয় ছিল। আমরা বিদ্যালয়ের আঙিনায় এসে যেমন শিক্ষা লাভ করেছি, তেমনি এই আকাশবাণী থেকে আমাদের ভিত তৈরি করে দেবার এও আর এক উল্লেখযোগ্য মাধ্যম। বেতার যে কেবল এন্টারটেনমেন্টের জন্য তা নয়, মনোরঞ্জনের জন্য তা নয়, শিক্ষা। এই বেতারে যেমন আমরা আকাশবাণী থেকে হিন্দি অনুষ্ঠান শুনেছি, বাংলা অনুষ্ঠান শুনেছি। অনুষ্ঠানের বৈচিত্র্য, বিজ্ঞান, শিল্পকলা, সংস্কৃতি, কি না ছিল, খবর, আর সমস্ত দিগ্গজ মানুষ কিভাবে যে তারা অনুষ্ঠান এডিট করতেন, আর হলো নিরপেক্ষতা। আকাশবাণীর খবর মানেই হলো একটা অথেন্টিক সোর্স থেকে পাওয়া খবর। এই জায়গাটিকে কেউ কোনোদিন প্রভাবিত করতে পারেনি, বা কারুর এরকম ঔদ্ধত্যও ছিল না। আমার এখনো মনে পড়ে সে কৃষি কথার আসর, তারপরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহাভারত। তার বলার কায়দাটি এমন ছিল, ক্লাস 5-6 পড়ি, এই শাস্ত্র সম্বন্ধে কি আকর্ষণ থাকতে পারে। তিনি যখন বলতেন, তার বলার ভঙ্গি সেই শাস্ত্রের উপরে একটা ভালোবাসা এনে দিয়েছিল। অনেক কিছু শিখেছিলাম। তারপর তো শ্রী শ্রী চণ্ডীপাঠ, মহালয়ার দিনে মহিষাসুর মর্দিনী। এটা খুব কালজয়ী এক অনুষ্ঠান। আজও শুনি, আজও নতুন মনে হয়। বেতার নাটক আমার মনে পড়ে শুক্রবার দিন, রবিবার দিন, বুধবার দিন। বেতার নাটক যে ওইভাবে মানুষকে মুগ্ধ করতে পারে, এখনো সেটা ভাবি আমরা।
মনে হচ্ছে যেন রঙ্গমঞ্চে বসে বসে সেই নাটক দেখছি। সেমনি আবহ সঙ্গীত, সেমনি অভিনয়, সেমনি কাহিনী, অসাধারণ। বিজ্ঞান বিচিত্র বলে একটা অনুষ্ঠান হতো। বিজ্ঞানের খুঁটিনাটি বিষয়ে সমস্ত সমাজের দিগ্গজ মানুষরা আকাশবাণীতে এসে বিজ্ঞান বিষয়ক আলোচনায় অংশ নিতেন। খেলাধুলা হতো যখন ইডেনে, এখনো তো সেই কমেন্টারির কথা মনে পড়ে। চোখের সামনে দেখতাম, সবাই তো আর মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ হতো না। মনে হচ্ছে চোখের সামনে দেখছি যেন কে কাকে বলটা পাস করলো, কিভাবে গোলটা হলো, মানুষ কিভাবে উল্লাসে ফেটে পড়লেন। কত অনুষ্ঠান, কত অনুষ্ঠানের নাম করব। বন্ধুরা, আজ আকাশবাণীর আমাদের সময়কার মতো হয়তো এত হাজার মানুষকে তার চাহিদা মেটাতে পারে না, হয়তো তার কাছে পৌঁছতে পারছে না। হয়তো তার কারণ কি, সোশ্যাল মিডিয়া এসে গেছে না। মানুষের সময় কোথায় এখন? কজনের বাড়িতে রেডিও পাওয়া যায়? আমাদের সময় রেডিও লাইসেন্স ছিল, এরিয়াল ছিল, এরিয়াল। আমি নিজের চোখে দেখেছি, বাড়িতে এসে ইন্সপেক্টর ওই এরিয়াল দেখে দেখে চিহ্নিত করতেন, তারপর লাইসেন্স দেখাতে হতো, পোস্ট অফিসে গিয়ে সেটা রিনিউ করতে হতো। কি অনুষ্ঠান, অনুরোধের আসর, শিল্পীদের সঙ্গে সাক্ষাৎকার, আজও ভোলা যায় না। তার কারণ হলো, এটি আমাদের ছোটবেলায় দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠান ছিল। ওই বেতার জগৎ পত্রিকা যেটা বললাম, ওই পত্রিকাটা আমিও পড়ার সৌভাগ্য পেয়েছি, পড়তাম, নামমাত্র দামে বিগত। ওই আকাশবাণী ভবনটি যেটা দাঁড়িয়ে আছে না ওখানে, কলকাতার বুকে, আমি গেছি সেখানে। দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের খবর পড়া, নীলিমা সান্যাল, পরবর্তীকালে আমরা তরুণ চক্রবর্তীকে পেয়েছি। ভোলা যায় না। তুই বলছিলাম না, দেখতে দেখতে 100 বছর কিভাবে পেরিয়ে গেল। তার কারণ কি, বেতারের এই স্মৃতি তো ভোলার নয়। শিক্ষাকে কি করে ভুলব? একশো বছর দেখতে দেখতে পূর্ণ হয়ে গেল। এর ইতিহাস, এর ঐতিহ্য মানুষের মনে ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানকে কে ভুলতে পারে? নমস্কার বন্ধুরা।